সুপ্রিয় শ্রোতা, পাঠ করছি নিমাই ভট্টাচার্যের জনপ্রিয় উপন্যাস মেম সাহেবের 10ম পর্ব। দোলা বৌদি। তুমি তো জানো, জীবনের এক একটা বিশেষ বিশেষ পরিস্থিতিতে মানুষেরও এক একটা রূপ ও চরিত্র দেখা দেয়। যে ছেলেমেয়েরা রাত 9টার পরে ঘুমে ঢুলতে থাকে, পরীক্ষার আগে তারাই নির্বিবাদ রাত 1:30-2টো অবধি পড়াশোনা করে। বিয়ের আগে যে মেয়ের রাত জাগতে পারে না, শুনেছি বিয়ের পর তারা নাকি ঘুমোতেই চায় না। তাই না? কেন, সন্তানের মা হবার পর ঘুমিয়ে ঘুমিয়েও মায়ের দল জেগে থাকেন। দেহটা ঘুমের কোলে লুটিয়ে পড়ে, কিন্তু মন অতন্দ্র প্রহরীর মতো সারা রাত সে সন্তানকে পাহারা দেয়। সামান্য কটি মাসের ব্যবধানে কিভাবে একটা প্রমত্ত কুমারী, শান্ত, স্নিগ্ধ, কল্যাণী জননী হয়, সে কথা ভাবলেও আশ্চর্য লাগে। মানুষের চরিত্রের আরো কত বিচিত্র পরিবর্তন হয়। সে পরিবর্তনের ফিরিস্তি দিতে গেলে মানব সভ্যতার একটা ছোটখাটো ইতিহাস লিখতে হবে। তাছাড়া মনুষ্য চরিত্রের এসব মামুলি কথা তোমাকে লেখার কোনো প্রয়োজন নেই। সেদিন গঙ্গার ধারে মেম সাহেবের কথা শুনে আর চোখের জল দেখে আমারও এক আশ্চর্য পরিবর্তন হলো। ঘর কোনো মধ্যবিত্ত বাঙালির ছেলে হয়ে কলকাতার ওই গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে বেশ ছিলাম। মেম সাহেবের প্রেমের নেশায় নিজের কর্মজীবন সম্পর্কে বেশ উদাসীন হয়ে পড়েছিলাম। সেদিন অকস্মাৎ মেম সাহেবের ভালোবাসার চাবুক খেয়ে আমি চিন্তিত না হয়ে পারলাম না। ধুতি, পাঞ্জাবি আর কোলাপুরি চটি পরে জামাই সেজে মেম সাহেবের সঙ্গে প্রেম করলে যে জীবনের সব কিছু প্রয়োজন মিটবে না, মিটতে পারে না, সে কথা বোধহয় সেদিনই প্রথম উপলব্ধি করলাম। তাছাড়া আর একটা উপলব্ধি হলো আমার, মেম সাহেব আমাকে ভালোবাসে, আমাকে প্রাণ মন দিয়ে কামনা করে। সে জানে একদিন আমারই হাতে তার সিঁথিতে সীমন্তিনী সিঁদুর উঠবে, আমার দীর্ঘায়ু কামনায় হাতে শাখা পড়বে। সে জানতো আরো অনেক কিছু, জানতো সে একদিন আমার সন্তানের জননী হয়ে সগর্বে পৃথিবীর সামনে দাঁড়াবে। সারা দুনিয়ার সমস্ত মেয়ের মতো সে ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখেছিল তার স্বামীকে কেন্দ্র করে। কিন্তু যৌবনের কালবৈশাখীর ধূলি ঝড়ে মেম সাহেবের স্বচ্ছ দৃষ্টি হারিয়ে যায়নি। ভবিষ্যতের স্বপ্ন বাস্তবের মাটি ছেড়ে আরব্য উপন্যাসের অলিক অরণ্যে পালিয়ে যায়নি। তাই তো সে চেয়েছিল তার ভালোবাসায় আমার জীবন ভরে উঠুক। সে চায়নি পৃথিবীর অসংখ্য কোটি কোটি স্বামী স্ত্রীর দীর্ঘ তালিকায় শুধুমাত্র আর দুটি নামের সংযোজন। তাই তো সেদিন ফেরার পথে মেম সাহেব আমাকে অন্যমনস্ক দেখে ডাকল, শোনো। আমি নিরুত্তর রইলাম। মেম সাহেব আমার পাশে এসে হাতটা ধরে ডাকল, শোনো। বলো। রাগ করেছ? রাগ করব কেন? আমাকে ছেড়ে তোমাকে বাইরে যেতে বললাম বলে? না না। আমরা দুজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। মেম সাহেব আবার শুরু করে, আমার সর্বস্ব কিছু দিয়েও যদি তোমার সত্যকার কল্যাণ করতে না পারি, তাহলে আমি কি করলাম বলো? একটু থামে, আবার বলে, তুমি শুধু আমার স্বামী হবে, শুধু আমি তোমাকে মর্যাদা দেব, ভালোবাসবো। তা আমি চাই না। আমি চাই তুমি আমাদের দুজনের গণ্ডির বাইরেও অসংখ্য মানুষের ভালোবাসা পাও, তাদের স্নেহ ভালোবাসা পাও, তাদের আশীর্বাদ পাও। আবার একটু থামে, একটু হাসে, তারপর ফিস ফিস করে বলে, কত মেয়ে তোমাকে চাইবে, অথচ শুধু আমি ছাড়া আর কেউ তোমাকে পাবে না। হাত দিয়ে আমার মুখটা ঘুরিয়ে জিজ্ঞাসা করলো, ভাবতে পারো তখন আমার কি গর্ব, কি আনন্দ, কি আত্মতৃপ্তি হবে? কি উত্তর দেব?
আমি শুধু হাসি। বাসায় ফিরে অনেক রাত অবধি অনেক কিছু ভাবলাম। পরের কটা দিন নানা জায়গায় ঘুরে ফিরে নিজেও কিছু টাকা জোগাড় করলাম। বাইরের খবরের কাগজ সম্পর্কে কিছু কিছু খবরও জেনে নিলাম। তারপর একদিন সত্যি সত্যি আমি মাদ্রাজ মেলে চললাম। মেম সাহেব আমাকে বিদায় জানাতে এসেছিল। বলল, আমার মনে হয় তোমার নিশ্চয়ই কিছু হবে, তবে না হলেও ঘাবড়ে যেও না। সারা দেশে তো কম কাগজ নেই, আরো 2-4 জায়গায় ঘোরাঘুরি করলে কোথাও না কোথাও চান্স পাবেই। আমি নিরুত্তাপ রইলাম। সামনে লাল আলো সবুজ হলো, গার্ড সাহেবের বাঁশি বেজে উঠল। মেম সাহেব বলল, সাবধানে থেকো, যেখানে সেখানে যা তা খেও না, চিঠি দিও। আমি মুখে কিছু বললাম না, শুধু মেম সাহেবের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। মাদ্রাজ মিলের কামরায় বসে হঠাৎ পুরনো দিনের কথা মনে হলো। রবিবার সকাল 8টা কি 8:30 বাজে। ঘুম ভেঙে গেলেও তন্দ্রাচ্ছন্ন হয়ে তখনও চাদর মুড়ি দিয়ে শুয়েছিলাম। আমাদের সিনিয়র সাব এডিটর শিবুদা এসে হাজির। ঘরে ঢুকেই নির্বিবাদে চাদরটা টান মেরে বললেন, ছি ছি, এখনো ঘুমোচ্ছিস? আমি বললাম, না না, ঘুমোচ্ছি কোথায়, এমনি শুয়ে আছি। শিবুদা উপদেশ দেন, এত বেলা অবধি ঘুমোলে জীবনে কিছু করা যায়? তবে রে, আমি প্রায় লাফ দিয়ে উঠে পড়ি। বলি, আচ্ছা শিবুদা, কর্পোরেশনের যেসব কর্মচারীরা শেষ রাত্রিতে উঠে গ্যাস পোস্টের আলো নিভিয়ে বেড়ায় আর রাস্তায় জল দেয়, তাদের ভবিষ্যৎ কি খুব উজ্জ্বল? শিবুদা দাবড়া দেয়, তুই বড্ড বাজে বকিস, এই জন্য তো তোর কিছু হচ্ছে না। একটু আগে বললে বেলা করে ঘুমোবার জন্য, এখন বলছো বেশি কথা বলার জন্য আমার কিছু। আহ, তুই থামবি না শুধু শুধু তর্ক করবি? উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে খোকার দোকান থেকে 2 কাপ চা নিয়ে শিবুদার সম্মুখে হাজির হলাম। জিজ্ঞাসা করলাম, তারপর শিবুদা, কি ব্যাপার হঠাৎই 7 সকালে? শিবুদা নীল সুতোর লম্বা বিড়িটায় একটা টান মেরে সারা ঘরটা দুর্গন্ধে ভরিয়ে দিল। বলল, চল, একটা ইন্টারেস্টিং লোকের কাছে যাব। কার কাছে? আগে চল না, তারপর দেখবি। শিবুদার সঙ্গে তর্ক করা বৃথা, সুতরাং অযথা সময় নষ্ট না করে শিবুদার অনুসরণ করলাম। ট্রাম বাসে উঠলাম, নামলাম কবার মনে নেই, তবে 2-3 বার তো হবেই। তারপরেও পদব্রজে অলি গলি দিয়ে বেশ খানিকটা, আরও একটু এগিয়ে গেলে নিশ্চয়ই মহাপ্রস্থানের পথ পেতাম। কিন্তু সেই মুহূর্তে শিবুদা বলল, দাঁড়া দাঁড়া, আর এগিয়ে যাস না। একটা ভাঙা পোড়াবাড়ির মধ্যে ঢুকেই শিবুদা হাঁক দিল, মধুদা। উপরের বারান্দা থেকে একটা ছোট্ট মেয়ে জবাব দিল, শিবু কাকু, বাবা উপরে। আমরা সোজা 3 তলার চিলে কোঠায় উঠে গেলাম। মধুদাকে দেখেই বুঝলাম তিনি জ্যোতিষী, কিন্তু পেশায় ঠিক সাফল্য লাভ করতে পারেননি। মধুদার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন শিবুদা। মধুদার কাগজপত্র সরাতে সরাতে বললেন, এর মধ্যে একটু কষ্ট করে বসুন ভাই। বললাম, শিবুদা, মধুদা প্রায় ঘণ্টাখানেক ধরে শনি মঙ্গল রাহু কেতু নিয়ে এমন আলোচনা করলেন যে আমি তার এক বর্ণ বুঝলাম না। ঘণ্টাখানেক পরে শিবুদার অনুরোধে মধুদা আমার জন্মসন, তারিখ ইত্যাদি ইত্যাদি জেনে নিয়ে চটপট একটা ছক তৈরি করে ফেললেন। একটু ভালো করে চোখ বুলিয়ে নিয়ে বললেন, বেশ ভালো। শিবুদা প্রশ্ন করেন, ভালো মানে? মধুদা মনে মনে হিসাব নিকাশ করতে করতে জবাব দেন, ভালো মানে ভালো, তবে বেশ কাঠখড়ি পোড়াতে হবে। নাকে একটু রশ্মি দিয়ে কর গুনতে গুনতে বললেন, তাছাড়া বিলম্বে উন্নতির যোগ। শিবুদা ছকটার উপর ঝুঁকে পড়ে বলল, হ্যাঁ গো মধুদা, এর যে ত্রিকোণে মঙ্গল, তবে নরমে নয়, পঞ্চমে, তবু বেশ ভালো ফল দেবে। মধুদা সেদিন অনেক কথা বলেছিলেন, সব কিছু মনে নেই, তবে ভুলিনি একটা কথা। বলেছিলেন শুক্রস্থানটি বড় ভালো,
কোনো মহিলার সহায়তায় জীবনে উন্নতি হবে। সেদিন কথাটা বিশ্বাস করিনি, কিন্তু আজ মাদ্রাজ মিলের কামরায় বসে কথাটা মনে না করে পারলাম না। আগে কোনোদিন কল্পনা করতে পারিনি আমার জীবনের রুক্ষ প্রান্তর মেম সাহেবের স্রোতস্বিনী ধারায় ধন্য হবে। নাটক নোভেলে এসব সম্ভব হতে পারে, কিন্তু আমার জীবনে নইব নইব চ। মাদ্রাজ মিলের কামরায় বসে মনে হলো মেম সাহেবের স্বপ্ন, সাধনা, ভালোবাসা নিশ্চয়ই একেবারে ব্যর্থ হতে পারে না। সত্যি আমার মাদ্রাজ যাওয়া ব্যর্থ হলো না। সাদার্ন এক্সপ্রেসের এডিটর বললেন, কাগজি স্পেসের বড় অভাব। কলকাতার স্পেশাল স্টোরি ছাড়া কিছু ছাপার স্পেস পাওয়াই মুশকিল। তাই তো কলকাতার ঠিক ফুল টাইম লোকের দরকার নেই। আমি মনে মনে 10 হাত তুলে ভগবানকে শতকোটি প্রণাম জানালাম। মাসে মাসে 150 টাকা। আনন্দে প্রায় আত্মহারা হয়ে পড়লাম। দৌড়ে মাউন্ট রোড টেলিগ্রাফ অফিসে গিয়ে মেম সাহেবকে আর্জেন্ট টেলিগ্রাম করলাম, মিশন সাকসেসফুল, রিমেম্বারিং ইউ, স্টার্টিং টুমোরো মাদ্রাজ মেল। হাওড়া স্টেশনে মেম সাহেব আমাকে হাসি মুখে অভ্যর্থনা জানিয়ে বলল, আর বেশি আড্ডা দেবে না, মন দিয়ে কাজ করবে। নিশ্চয়ই, তবে। বাঁকা চোখে মেম সাহেব বলে, তবে মানে? 7 দিন পরে কলকাতা ফিরেই কাজ শুরু করব। তবে কি করবে? একটা দিন অন্তত তোমাকে। মেম সাহেব হাসতে হাসতে বলে, এতক্ষণে অরিন্দম কহিল। শুধু আমার নয়, মেম সাহেবেরও তো ইচ্ছা করে আমার কাছে আসতে, প্রাণ ভরে আমাকে আদর করতে। তাছাড়া এই কদিনের অদর্শনের জন্য তার মনের মধ্যে অনেক ভাব ভাষা পুঞ্জীবিত হয়ে উঠেছিল। কলকাতার জেলখানার বাইরে একটু মুক্ত আকাশের তলায় আমাকে নিবিড় করে কাছে পাবার জন্য ওর মনটা আনচান করছিল, ব্যাকুল হয়ে উঠেছিল। আমার নতুন জীবনের দ্বারদেশে আমাকে সাদর অভ্যর্থনা জানাবার জন্য তাই তো আমার কাছ থেকে একটু ইঙ্গিত পেয়ে বিনা প্রতিবাদে প্রস্তাবটি মেনে নিল। জানি তোমার মাথায় যখন একবার ভূত চেপেছে তখন কিছুতেই ছাড়বার পাত্র তুমি নও, মেম সাহেব মন্তব্য করে। তাই বুঝি? আমি বলি, তোমার যেন কোনো কাম বাসনা, ইচ্ছে অনিচ্ছা বলে কোনো কিছু নেই। একটি দিনের জন্য আমরা দুজনে আবার হারিয়ে গেলাম। কলকাতার লক্ষ লক্ষ মানুষের কেউ জানল না গঙ্গা যেখানে সাগরের দিকে উদ্দাম বেগে ছুটে চলেছে, যেখানে সমস্ত সীমা অসীম হয়ে গেছে, বন্ধন যেখানে মুক্তি পেয়েছে, সেই কাকদ্বীপের অন্তবিহীন মহাশূন্যে আমাদের দুটি প্রাণ বিন্দু বিলীন হয়ে গেল। মেম সাহেব আমার বুকের মধ্যে আত্মসমর্পণ করে বলল, আমি জানি তুমি এমনই করে ধাপে ধাপে এগিয়ে যাবে। তুমি জানো? হ্যাঁ। কেমন করে জানলে? খবরের কাগজ বলতে তুমি যে পাগল সে কথাটা কি আমি জানি না? তারপর বেশ গর্ব করে মেম সাহেব বলল, খবরের কাগজ কি না ভালোবাসলে এমন পাগল কেউ হতে পারে না। তাতে কি হলো? কিছু হয়নি। মেম সাহেব বোধ করি আর আমার প্রশংসা করা সমীচীন মনে করে না। একটা দমকা ঝড়ো হাওয়া এলো। সামনের সমুদ্রমুখী ভাগীরথীর অনন্ত জলরাশি ফুলে ফুলে নাচানাচি শুরু করলো। ভাগীরথী যেন আরো তেজে আরো আনন্দে সমুদ্রের দিকে দৌড়াতে লাগলো। মেম সাহেব উঠে বসে বলে, এই শান্ত গঙ্গা হিমালয়ের কোল থেকে প্রায় 1000 মাইল চলবার পর সমুদ্রের কাছাকাছি এসে কত বিরাট, কত বেশি প্রাণচঞ্চল। মানুষও ঠিক এমনই। সংকীর্ণ গণ্ডি থেকে বৃহত্তর জীবনের কাছে এলে মানুষের অনেক উদার, অনেক প্রাণ চাঞ্চল্য বেড়ে যায়, তাই না? আমি চুপ করে থাকি, কোনো কথা বলি না। মেম সাহেব উদার গভীর চোখ দুটোকে দেখি। মেম সাহেব খোঁপাটা খুলে আমার কাঁধের উপর মাথাটা রেখে সামনে বুকের পর দিয়ে তার দীর্ঘ অবিন্যস্ত বিনুনি লুটিয়ে পড়ে নিচে। আমি বলি, আচ্ছা মেম সাহেব, তুমি তো আমার উন্নতির জন্যে এত ভাবছ, এত করছো,
কিন্তু আমি তো তোমার জন্য কিছুই করছি না। আমার জন্য আবার তুমি কি করবে? আমার জন্য তো তুমি তোমাকে তৈরি করছো। কিন্তু তবু, এতে কোনো কিন্তু নেই। হাজার হোক, আমি মধ্যবিত্ত বাঙালি ঘরের মেয়ে। যতই লেখাপড়া শিখি না কেন, স্বামী পুত্র নিয়েই তো আমার ভবিষ্যৎ। মেম সাহেব থামে। দৃষ্টিটা তার চলে যায় দিগন্তের অন্তিম সীমানায়। মনটাও বোধ হয় হারিয়ে যায় ভবিষ্যতের অজানা পথে। আমি বেশ বুঝতে পারি বর্তমান নিয়ে মেম সাহেব একটু চিন্তা করে না। তার সব চিন্তা ভাবনা ধ্যান ধারণা আগামী দিনগুলিকে নিয়ে। সে স্বপ্ন দেখে। স্বপ্ন? না, 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 স্বপ্ন কেন হবে? সেই স্থির ধারণা করে নিয়েছে চাকরি বাকরি ছেড়ে ছুড়ে দিয়ে যে মন প্রাণ দিয়ে শুধু সংসার করবে, আমাকে সুখী করবে, আমার কাজে সাহায্য করবে। তারপর তারপর সে মা হবে। ইদানিংকালে মেম সাহেব একবার নয়, বহুবার স্বামী পুত্র নিয়ে সংসার করার কথা বলল। ওর ছেলে কি করবে, মেয়ে কেমন হবে, সে কথাও বলেছে বেশ কয়েকবার। শুনতে ভালোই লাগে। প্রথমে সারা মন আনন্দে আত্মতৃপ্তিতে ভরে যায়, কিন্তু একটু পরে কেমন যেন খটকা লাগে। হাজার হোক, মানুষের জীবন তো। কোথা দিয়ে কি হয়ে যায় কে বলতে পারে? আমি বাস্তবের মুখোমুখি হয়েছি। দেখেছি অনেক মানুষ অনেক রকম স্বপ্ন দেখে, কিন্তু কজনের জীবনে সে স্বপ্ন সার্থক হয়? তাই তো মেম সাহেবকে বুকের মধ্যে পেয়ে আনন্দ পাই, কিন্তু তার ভবিষ্যৎ জীবনের আশা আকাঙ্ক্ষার কথা শুনলে আমার বুকের মধ্যে কেমন কেমন করতে থাকে। সেদিন সমুদ্রগামী চঞ্চল আত্মহারা ভগীরথীর পাড়ে বসে মেম সাহেবের কাছে আবার স্বামী পুত্র নিয়ে সুখের সংসার করার কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর আস্তে আস্তে ওর কপালে মুখে হাত বুলিয়ে আদর করতে করতে বললাম, তুমি কি জানো তুমি স্বামী পুত্র নিয়ে সুখী হবেই? ওই লম্বা ভ্রু দুটো টান করে চোখ ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলে, নিশ্চয়ই, নিশ্চয়ই। মেম সাহেব ঠোঁটের কোণায় একটু বিদ্রুপের হাসি দেখা দেয়। বলে, কেন, তুমি কি আর কাউকে নিয়ে সুখী হবার কথা ভাবছ? মাঝে মাঝে ইচ্ছে করে। হ্যাঁ, কিন্তু তুমি কি ঘাট থেকে নামবে? আমি তোমার ঘাড়ে চেপেছি, না তুমি আমার ঘাড়ে চেপেছ? একটু থামে, আবার বলে, আর কেউ এসে দেখুক না, মজা দেখিয়ে দেব। তাই বুঝি? তবে কি তোমাকে পুজো করব? আগেকার দিনে পতিব্রতা স্ত্রীরা স্বামীকে সুখী করার জন্য বহু বিবাহে কোনোদিন আপত্তি করতেন না, তা জানো? শুধু আগেকার দিনের কথা কেন বলছো? আরো একটু এগিয়ে প্রাগৈতিহাসিক দিনে যখন জঙ্গলে বাস করতে, তখন তো তোমরা পুরুষেরা আরো অনেক কাণ্ড করতে। সুতরাং এখনো তাই করো না। একটু ঠান্ডা মিঠে হাওয়া বয়ে যায়। মেম সাহেব এক মুহূর্তে বদলে যায়। দুহাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে বলে, আমি জানি তুমি আর কাউকে কোনো দিন ভালোবাসতে পারবে না। জানো, 100 বার, 1000 বার জানি। কেমন করে জানলে? সে তুমি বুঝবে না। বুঝবো না? তুমি যদি মেয়ে হতে তাহলে বুঝতে। তার মানে সন্তানের মনের কথা যেমন আমরা বুঝতে পারি, তেমনি স্বামীদের মনের কথাও আমরা জানতে পারি। দোলা বৌদি, তুমি তো মেয়ে, তাই বুঝবে কত গভীরভাবে সারা অন্তর দিয়ে ভালোবাসলে এসব কথা বলা যায়। সাদার্ন এক্সপ্রেসের কাজ শুরু করে দিলাম বেশ মন দিয়ে। মাঝে মাঝে মন চাইতো ফাঁকি দিই, মেম সাহেবকে নিয়ে আড্ডা দিই, ফুর্তি করি, কিন্তু পারতাম না। ওকে ঠকাতে বড় কষ্ট হতো। যার সমস্ত জীবন সাধনা আমাকে কেন্দ্র করে, যে আমার মঙ্গলের মধ্য দিয়ে নিজের কল্যাণ দেখতে পায়, তাকে মুহূর্তের জন্য বঞ্চনা করতে আমার সাহস বা সামর্থ্য হয়নি। ঝড়ের বেগে না হলেও আমি বেশ নির্দিষ্টভাবে এগিয়ে চলছিলাম। মেম সাহেবকে বুকের মধ্যে পেয়ে আমি আমার জীবন নদীর মোহনায় কলরব শুনতে পেলাম। মাস কয়েক পরে আমি আবার বাইরে বেরোলাম। এবার লখনৌ। কিছুকাল আগে
ক্রনিকেলের এডিটরের সঙ্গে আলাপ হয়েছিল এবং সে পরিচয়ের সূত্র ধরেই তার কাছে হাজির হলাম। বললাম, কলকাতার করেসপন্ডেন্টদের দরকার নেই, তবে সপ্তাহে একটা করে ওয়েস্ট বেঙ্গল নিউজ লেটার ছাপতে পারি। এডিটর মিস্টার শ্রীবাস্তব খোলাখুলিভাবে জানালো, বাট আই ক্যান্ট পে ইউ মোর দ্যান 100। আমি বললাম, দ্যাটস অল রাইট, লেটস মেক এ বিগিনিং। আমার জীবনে এই প্রথম দিনগুলিতে মেম সাহেবকে স্মরণ না করে পারিনি। তার প্রতি কৃতজ্ঞতায় আমার মন ভরে যেত। আকাশে কালো মেঘ দেখা দিলেই বৃষ্টিপাত হয় না, সে কালো মেঘে জলীয় বাষ্প থাকা প্রয়োজন। একটি ছেলের জীবনে একটি মেয়ের উদয় নতুন কিছু নয়। আমার জীবনে হয়তো আরও কেউ আসতো, কিন্তু আমি স্থির জানি পৃথিবীর অন্য কোনো মেয়েকে দিয়ে আমার কর্মজীবনের অচলায়তনকে বদলানো সম্ভব হতো না। তাছাড়া মেয়েরা একটু আদর পেতে চায়, ভালোবাসা পেতে চায়, একটু সুখ স্বাচ্ছন্দ্য, একটু বৈশিষ্ট্য প্রায় সব মেয়েরাই কামনা করে। সেই সুখ সেই স্বাচ্ছন্দ্য পাবার জন্য অপ্রয়োজন হলে কোনো মেয়ে আত্মত্যাগ করবে? খুব সহজ সরল চিরাচরিত প্রথার মেম সাহেবের জীবনে এমন কিছুই আসতে পারত, কিন্তু সে চায়নি। সে চেয়েছিল নিজের প্রেম ভালোবাসা দরদ মাধুর্য অনুপ্রেরণা দিয়ে নিম্ন মধ্যবিত্ত বাঙালি ঘরের একটি পরাজিত যোদ্ধাকে আবার নতুন উদ্দীপনায় আত্মবিশ্বাসে ভরিয়ে তুলতে। আমি জানতাম আমার কর্মজীবনের এই সাময়িক সাফল্যের কোনো স্থায়ী মূল্য নেই, নেই কোনো ভবিষ্যৎ। কিন্তু তা হোক, এই ছোটোখাটো অস্থায়ী সাফল্যের দ্বারা আমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আমি ফিরে পেলাম। নিজের কর্মক্ষমতা সম্পর্কে একটু আস্থা এলো আমার মনে। সর্বোপরি এ কথা আমি উপলব্ধি করলাম যে শুধু কলকাতাকে কেন্দ্র না করেও আমার ভবিষ্যৎ সাংবাদিক জীবন এগিয়ে যেতে পারবে। বরং একবার মাতৃনাম স্মরণ করে ভারতবর্ষের বিস্তীর্ণ রঙ্গমঞ্চে বেরিয়ে পড়লে ফল আরও ভালো হবে। তুমি বেশ বুঝতে পারছো আমি কেন কার জন্য একদিন অকস্মাৎ কলকাতা ত্যাগ করে দিল্লি চলে এলাম। আজ আমার জীবন বড় ব্যস্ত, কত বিস্তৃত। সাংবাদিক হয়েও সেই উত্তরে দার্জিলিং, পূর্বে গৌহাটি, দক্ষিণে গঙ্গাসাগর ও পশ্চিমে চিত্তরঞ্জন সিন্ত্রীর মতো আজ আমি বন্দী নই। বাংলাদেশকে আমি ভালোবাসি, বাংলাদেশের প্রতিটি মানুষকে আপনজন মনে করি, কিন্তু সমস্যাঙ্কুল ও নিত্য নতুন চিন্তায় জর্জরিত হয়ে বাঁচবার কথা ভাবতে গেলে ভয় হয়। যদি আনন্দ করে বাঁচতে না পারলাম, যদি এই পৃথিবীর রূপ রস গন্ধ মাধুর্য উপভোগ করতে না পারলাম, তবে শুধু পিতৃপুরুষের স্মৃতিবিজড়িত মিউজিয়ামে জীবন কাটাবার মধ্যে মানসিক শান্তি পাওয়া যেতে পারে, কিন্তু স্বস্তি নিশ্চয়ই পাওয়া যাবে না। আজ যত সহজে এসব কথা লিখছি, ব্যাপারটি তত সহজ না। যে পরিবারে জন্মেছি, যে পরিবেশে মানুষ হয়েছি, কর্মজীবন শুরু করেছি, সেখানকার সব কিছু সীমিত ছিল। আজ জীবিকার তাগিদে বহুজনকে বহুদিকে ছড়িয়ে পড়তে হয়েছে, কিন্তু সেদিন জীবিকার জন্য জীবন ধারণের জন্য আমার পক্ষে সোনার বাংলা ত্যাগ করা অত সহজ ও স্বাভাবিক ছিল না। কিন্তু আমি সেদিন হাসি মুখেই হাওড়া স্টেশনে দিল্লি মেলে চলেছিলাম। সুপ্রিয় শ্রোতা, মেম সাহেব উপন্যাসের 11তম পর্ব শুনবার জন্য সাথেই